ডক্টর রয়, হিস্ট্রি কিংবা ইতিহাস সাধারণত মানুষ বলে খুব বোরিং, কিন্তু আদতে বোরিং নয়। এই মুহূর্তে সরকারি কলেজে কারিকুলামটা কিভাবে সেট করা হয় যাতে মানুষ কিংবা ছাত্রছাত্রীরা হিস্ট্রিকে বোরিং না ভেবে একটু এনজয় করে, একটু উপভোগ করে পড়াশোনা করতে পারে? না, দেখুন, এখন কলেজে যে সিলেবাস হয়েছে সেটা সম্পূর্ণভাবেই কেন্দ্রীয় সরকার যে এনইপি চালু করেছে, নিউ ইকোনমিক এডুকেশন পলিসি অনুযায়ী, সেই অনুযায়ী সিলেবাস করা হয়েছে। তো আমার কলেজ নবগ্রাম হিরালাল পাল কলেজ, সেইটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। তো এবার যেভাবে তার কারিকুলাম সারা ভারতবর্ষে ঠিক হয়েছে, সেখানেও ঠিক হয়েছে। এবার তার কিছু চেঞ্জেস বা ছাত্রছাত্রীদের উপযুক্ত করে করা হয়েছে। যে এখানে যেমন স্কুল এডুকেশনের পরে, মানে ক্লাস 11-12 পরে যখন কোনো ছাত্র ইতিহাসের অনার্স নিয়ে পড়তে আসছে, বা কোনো ছাত্র ধরুন যা মাইনরে পড়ছে, মানে পাস কোর্সে, যেটা আমরা সহজ ভাষায় বলি, সেক্ষেত্রে বিভিন্নভাবে সেখানে আইডিসি, এসএসসি, মাইনর, মেজর বিভিন্ন রকম কোর্স রয়েছে। এবার যেহেতু আপনি বললেন যে যদি বোরিং হয়ে যায়, কিন্তু ইতিহাসের ক্ষেত্রে হচ্ছে যে যেমন ভারতবর্ষ বা বিশ্বের প্রাচীন সভ্যতা যেমন তাকে পড়তে পড়তে আসতে হচ্ছে, মধ্যযুগ পড়তে হচ্ছে, আধুনিক যুগও পড়তে হচ্ছে। এর পাশাপাশি যদি এসএসসি এবং আইডিসি পেপারগুলো আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে মিউজিয়াম এবং আর্কাইভসের মতন পেপারও রয়েছে, পপুলার কালচারের মতন পেপারও রয়েছে। এবার আমরা যেটা করছি, আইডিসিতে যেমন মডার্ন ইন্ডিয়ার পেপার রয়েছে, এবং এসএসসি পেপারের ক্ষেত্রে আমি বলতে পারবো যে সেক্ষেত্রে ধরুন মিউজিয়াম বা আর্কাইভস রয়েছে, আমরা ছাত্রছাত্রীদের এডুকেশনাল ট্যুর বা এক্সকারশনের জন্য নিয়ে যাচ্ছি। যেমন আমরা আমাদের বিভাগের পক্ষ থেকে, মানে আমি বিভাগীয় প্রধান হিসাবে এখন অন্যান্য বিভাগের সাথে, মানে পলিটিক্যাল সায়েন্স এবং সেক্ষেত্রে সোশিওলজি বিভাগের সাথে আমরা গিয়েছিলাম হচ্ছে হাওড়া রেল মিউজিয়ামে। সেখানে ছাত্রছাত্রীরা মিউজিয়াম সম্পর্কে তারা দেখছে, তারা জানছে যে ভারতবর্ষের প্রাচীন সময়ে বা মধ্যযুগের বা রেলপথ যখন এলো 1853 খ্রিস্টাব্দে, সেই সময় থেকে রেলের বিভিন্ন কোচ দেখতে পাচ্ছে, রেলের সিস্টেম দেখতে পাচ্ছে। ফলে ওই শুধুমাত্র থিওরি নয়, একজন ছাত্র সেটা তার প্র্যাকটিক্যালি কোনো একটা মিউজিয়ামে গিয়ে দেখতে পাচ্ছে। এখানে যদি আমরা বলি, ধরুন যদি আমরা ভারতের ইতিহাস বলি কিংবা ভারতের স্বাধীনতার ইতিহাস, 1947 সাল অব্দি সবার কাছে ক্লিয়ার, সবাই অ্যাপ্রুভড পড়েছি, আপনিও পড়েছেন, আমিও পড়েছি, মোটামুটি একই সময়ে পড়েছি মোস্ট প্রবাবলি। কিন্তু তারপর কি হলো, কিভাবে প্রিন্সলি স্টেট এক এক করে অ্যাকসেশন হলো? জুনাগড় ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সাম্পলস, যে জুনাগড়ের নবাব অ্যাকচুয়ালি চেয়েছিলেন যে তিনি পাকিস্তানের সঙ্গে হাত মেলাবেন, কিন্তু সেখানে কিভাবে সরদার বল্লভভাই পাটেল গিয়ে সর্বশেষ আসামের উদাহরণ আমরা দিতে পারি, যেটা 1970-এর দশকে ভারতের সঙ্গে যুক্ত, যে এতদিন ছিল না, রাজা। এইগুলোও কি পড়ানো হয়? একদম। এবার আমি বলছি যে ওই যে আপনি যেটা বললেন, যেমন ধরুন গত বছর আমরা গিয়েছিলাম হচ্ছে আলিপুর জেল মিউজিয়ামে, যেটা পশ্চিমবঙ্গ সরকার নতুন করেছে, আলিপুর জেলের ওখানে। সেখানে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের পুরো ডিটেলিংটা রয়েছে। এবার ধরুন একজন ছাত্র যার বয়স 18-20 বছর বয়স, বা আমরা যারা এখনও আন্দামান যেতে পারিনি, সেখানে আন্দামান সেলুলার জেলের সেই রেপ্লিকা রয়েছে, যেখানে বাংলার বীর বিপ্লবীদের নাম রয়েছে, যে এই বাংলা থেকে কত বিপ্লবীরা সেখানে শহীদ হয়েছে ইত্যাদি। ইতিহাসের তো বেসিক্যালি দুটো ফর্মা থাকে কিংবা দুটো পার্ট থাকে, কথাই আছে হিস্ট্রি ইজ রিটেন বাই দ্য ভিক্টরস। তাই তার একটা যেমন পার্ট থাকে, একটা অ্যান্টি পার্টও থাকে। তো এই কম্প্যারেটিভ অ্যানালিসিস, যেটা হয়তো ইন্টারেস্টিং করে তুলতে পারে ইতিহাসকে, সেইটা কি এই মুহূর্তে আমাদের কলেজে পড়ানো হচ্ছে? আগের কথার সাথে আমি লিঙ্ক করে আপনাকে বলবো যে এখন যেহেতু 4 বছরের অনার্সের কোর্স হয়ে গেছে, 8টা সেমিস্টার ধরে তারা পরীক্ষা দিচ্ছে। ওই যে আপনি যেটা বলছিলেন যে এখন আছে কিনা, ভারতবর্ষের ইতিহাস এখন শুধু আগে যেটা আধুনিক ভারতের ইতিহাস ছিল, সেটা ব্রিটিশরা আসছে 1757, সেখান থেকে 1950 পর্যন্ত শুধু এটুকুই ছিল না। মানে সংবিধান শুধুমাত্র লাগু হয়ে গেছে সে পর্যন্ত নয়, পরে সেটা 64 পর্যন্ত নিয়ে যাওয়া হয়, যেহেতু নেহরুর মৃত্যু পর্যন্ত। কিন্তু এখন সেটা 1990, অর্থাৎ ভারতবর্ষে কি করে নতুন অর্থনৈতিক ব্যবস্থা বা উদারনৈতিক যে অর্থনৈতিক ব্যবস্থা চালু হয়েছে সেই পর্যন্ত। এবার সেক্ষেত্রে আপনি যখন দেখছেন, যখন 47-এ স্বাধীনতা হয়ে গেল, তারা ঘোষণা করে দিল স্বাধীনতা হয়ে গেছে, কিন্তু ওই যে 50-এর ওই পর্বে গণপরিষদ যখন লেখা শুরু হয়েছে, এখন না, এগুলো ছিলই, মানে 50 পর্যন্ত ছিল গণপরিষদ লেখা হচ্ছে। এই যে আপনি বললেন যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলি যারা বিভিন্নভাবে ছড়িয়েছিল, কি করে ভারত রাষ্ট্রের অন্তর্ভুক্ত হলো, কেউ রিকোয়েস্ট করে এসছে, কে কারোর সঙ্গে যুদ্ধ করতে হয়েছে, কাশ্মীর, জুনাগড় বা যেই প্রসঙ্গই আমরা বলি না কেন, সেই প্রসঙ্গগুলো রয়েছে। এবং আপনি যেমন বলছেন যে কার লেখা, ইতিহাস কার লিখছে, দেখুন আমি রিসেন্ট এই একটি প্রকাশনী সংস্থার থেকে এই ক্লাস 12-এর 4র্থ সেমিস্টারের বই লিখলাম। যখন ছাত্রছাত্রীদের টেক্সট বই লেখা হচ্ছে বা ইতিহাস সংক্রান্ত যেই ঐতিহাসিক যেই টেক্সট বই লিখেছে কিনা,
তারা হয়তো কোনো একটি মতাদর্শের বিশ্বাসী, হয়তো তার ইতিহাসটা নিউট্রাল নয়, কারণ আমরা ব্যক্তি মানুষ নিউট্রাল নয়, কিন্তু সে যখন লিখছে তারটা যখন গ্রহণযোগ্য বই হয়েছে, সেখানে বন্দ্যোপাধ্যায় পড়ুন আধুনিক ভারতবর্ষের ইতিহাসে, বা সুমিত সরকার পড়ুন, যাই পড়ুন না কেন, বিপিন চন্দ্রদের লেখা পড়ুন, তারা কিন্তু বিভিন্ন মতবাদ বা বিভিন্ন স্বরকে তাদের বইয়ে তুলে ধরেছে। ফলে সব ধরনের মতবাদই রয়েছে, সব ধরনের মতপার্থক্য রয়েছে। এবার তার উপরে তো সিলেবাস কমিটির তার একটা বিভিন্ন বিষয়গুলো রয়েছে, সেগুলো থাকে। কিন্তু আমরা বলবো যে ইতিহাসের ছাত্র হিসাবে যদি যে টেক্সট বই যদি পড়বে, সে টেক্সট বই পড়লে পরে সে বিভিন্ন মত বা বিভিন্ন স্বর সে পড়তে পারবে। একেবারে খুব ভালো বললেন যে ইতিহাস সত্যি একদিনে কিংবা এক পাতায় লেখা যায় না, এটা অবশ্যই। অনগোয়িং প্রসেস। অসংখ্য ধন্যবাদ ডক্টর। ধন্যবাদ।